গত ২৪ ঘন্টায় গরমে অসুস্থ হয়ে ৫ জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যশোর এবং চট্টগ্রামে মারা গেছেন ২ জন স্কুল শিক্ষক। এছাড়া মাদারীপুরে ২ জন এবং নরসিংদী ও কুড়িগ্রামে ১ জন করে মারা গেছেন। দেশের বেশিরভাগ কাজ এখনও ম্যানুয়াল লেবার বা কায়িক শ্রমের উপর নির্ভরশীল, ফলে সার্বিকভাবে তীব্র তাপপ্রবাহ গোটা অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে। এ নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। রুহিন হোসেন প্রিন্স, দেশের ৮৬% শ্রমজীবী মানুষই অপ্রাতিষ্ঠানিক খাতের সঙ্গে জড়িত। তাদের লিখিত কন্ট্রাক্ট নেই, মাসিক বেতন নেই, সবচেয়ে বড় কথা তাদের আসলে ১ সপ্তাহের বেশি সঞ্চয়ও নেই। সুতরাং তাদের উৎপাদনশীলতা এই গরমে আসলে কতটা কমেছে বলে মনে করেন? না, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে একটু যদি রাস্তায় চলাফেরা করা যায় বা যারা আমরা চলাফেরা করি, আমি আশা করি এখানে যারা আছি সবাই চলাফেরা করছি, তাহলে আমরা দেখব যে এই ইনফর্মাল সেক্টরে যারা কাজ করেন তাদের এই সাম্প্রতিক সময় তাদের পুরো চেহারার ছবিটা কেমন, এটাই। এবং সুতরাং এর মধ্য দিয়ে বোঝা যায় যে পুরো পরিস্থিতিতে তারা সবচেয়ে নাজুক অবস্থার মধ্যে রয়েছে, এটি একটি দিক। আরেকটি হচ্ছে যে ইনফর্মাল সেক্টরে যারা কাজ করেন তাদের অনেকেই কিন্তু মানে ছোটখাটো যারা কাজ করেন, অর্থাৎ আমি বলছি স্মল ইন্ডাস্ট্রি বা এই ধরনের ব্যক্তিগত অনেক জায়গায়, সুতরাং তারাও কিন্তু এই পরিবেশে অনেক জায়গায় তারা কাজটা বন্ধ করে দিয়েছে, মানে কাজটা করাইতে পারতেছে না। সুতরাং সব মিলিয়ে ইনফর্মাল সেক্টরের শ্রমিকদের অবস্থাটা খুবই খারাপ, এটা দেখা যাচ্ছে। এটা বোধহয় নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবং সেই খারাপের পেছনে আরেকটা কারণ, এটা নিশ্চয়ই এটা নতুন করে বলার দরকার নেই, তবুও খালি লিঙ্ক আপ করার জন্য বলতে হয় যে আপনি এই পরিস্থিতিতে একটা মানুষের জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য যে উপাদানগুলো দরকার, সেই জায়গার যে উচ্চ মূল্য, তার সাথে তার যে আয় কমে যাওয়া এবং যথাযথভাবে কাজ করতে না পারা, সেটাই তারা পুরো জীবনকেই একেবারে অসহনীয় করে তুলেছে বলে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা কথা যে ঠিক আছে, এত সবের পরও যদি আমরা বুঝতাম যে দেশে একটা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা আছে এবং সেই মজুরি অনুযায়ী তারা তাদের বেতন এবং এটাকে নিশ্চয়তা পাচ্ছে, তাহলে কিন্তু এই একটা দুরবস্থার মধ্যে এই যে তার শ্রমঘণ্টা এবং বাস্তবতায় যে পরিস্থিতি, তাতে যদি কমে যেত তাহলে কিন্তু তার আয়টা কমতো না। আর সুতরাং সেটা যেহেতু বাংলাদেশে এখনো নাই, সুতরাং তারা একটা দুঃসহ জীবনের মধ্যেই আছে এবং সেই সংখ্যাটা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। জি, সৈয়দ নজরুল ইসলাম, গার্মেন্টস সেক্টর আমাদের সবচেয়ে বড় অর্থনৈতিক খাত এবং শ্রম খাত। সেখানে যেমন ফর্মাল এমপ্লয়িরা আছেন বা ফর্মাল শ্রমজীবীরা আছেন, সেখানে অনেক ইনফর্মাল ও ব্যাকওয়ার্ড লিঙ্কেজে অনেক ইনফর্মাল মানুষও কাজ করেন। এই গরমে সেখানে কোনো উৎপাদনশীলতায় কোনো হ্যাম্পার হয়েছে কিনা? আমাকে জিজ্ঞেস করছেন? আমি একটু সৈয়দ নজরুল ইসলাম। জি, আসলে বর্তমানে যে তাপমাত্রা বেড়ে গেছে, এটা অবশ্যই কর্ম পরিবেশ শান্ত নাই। যে সমস্ত ফ্যাক্টরিতে ভালো এয়ার কুলার নাই, সেই সমস্ত ফ্যাক্টরিতে অবশ্যই সমস্যা হচ্ছে। তার মধ্যে আমরা যারা কমপ্লায়েন্স মেনটেন করি, আমরা যারা লিড ফ্যাক্টরিতে ব্যবহার করি, সেখানে আমরা তাপমাত্রাটা আমরা অবশ্যই একটা কন্ট্রোলিং এর ব্যবস্থা আছে, কিন্তু দুঃখের বিষয় যে হারে কারেন্ট যাওয়া আসা করছে সেইভাবে আমরা মানে তাদেরকে সুরক্ষা দিতে পারছি না। একদিকে ইলেকট্রিসিটি আসা যাওয়া করছে, লোডশেডিংটা এত বেশি পরিমাণে হয়ে গেছে, আবার সেই লোডশেডিংটা যদি সিস্টেমেটিক্যালি টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে করা হতো তাহলে হয়তো আমরা যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, কারণ আমাদের মূল জিনিসটা হচ্ছে প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি। আমরা সবসময় বিশ্বাস করি শ্রমিকদের যদি কর্ম পরিবেশ সুন্দর না হয়, শান্ত না হয়, তাহলে কিন্তু সেখান থেকে প্রোডাক্টিভিটি এবং কোয়ালিটি আশা করা যায় না। সেটা হচ্ছে গার্মেন্টস এর মূল মাথায় রেখে আমরা চেষ্টা করি সকল শ্রমিকদের কর্ম পরিবেশ যেন নিশ্চিত থাকে, তাদের স্বাস্থ্য যেন সুস্থ সুরক্ষা থাকে, তাদের যে সেফটি মেজারিং এর যে পয়েন্টগুলি আছে সেগুলি আমরা নিশ্চিত করার চেষ্টা করি। তাদের শুধু স্যালারি নিয়ে যে আমরা ভাবি সেটা নয়, আমরা বেতনাদির সাথে অন্যান্য আনুষঙ্গিক সকল বিষয়ে আমরা দেখভাল করার চেষ্টা করি, কারণ একটা লক্ষ্য
সেটা হচ্ছে আমার শ্রমিক যদি সুন্দর কর্মপরিবেশ পায়, তার কাছ থেকে ভালো প্রোডাক্টিভিটি আসবে এবং কোয়ালিটি প্রোডাকশন আসবে। এটাই হচ্ছে আমাদের মূল জিনিস। সেটাকে লক্ষ্য রেখেই আমরা চেষ্টা করি এই তাপদাহ যে হারে বেড়ে যাচ্ছে এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের যে ইনহাউস মানে সিস্টেমগুলি আছে সেগুলিও ইলেকট্রিসিটির কারণে এটাও অনেকটা বাধা বিঘ্ন হচ্ছে। এটাই মূল জিনিস। তার মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করে, যতক্ষণ ওরা ফ্যাক্টরিতে থাকে ততক্ষণ কিন্তু ওরা ভালোই থাকে, কারণ ফ্যাক্টরির পরিবেশের সাথে বাইরের পরিবেশের অনেক ডিফারেন্স থাকে। সেই সাথে তারা যেখানে থাকে তাদের যে বাসস্থান, আবাসস্থান, তাদের যে ঘর ভাড়াতে থাকে সেই ঘরের পরিবেশ কিন্তু আমাদের ফ্যাক্টরির মতন পরিবেশ থাকে না, তাদের পরিবেশটা আরো বেশি খারাপ থাকে। তবু আমরা বলতে পারি সেই জন্য আমাদের ফ্যাক্টরির গার্মেন্টস ইন্ডাস্ট্রির সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তারা ফ্যাক্টরিতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই গরমের মধ্যে, যেটা 65% আপনার বাইরে কাজ করে। তারা যে প্রবলেমটা ফেস করছে, তারা যে এই গরমের জন্য কষ্ট পাচ্ছে, কর্মপরিবেশটা ভালো পাচ্ছে, কিন্তু তারা যে বাসস্থানে তারা যে থাকছে বা রাস্তায় যখন আসছে তখন তো আর সে পরিবেশটার নিশ্চিত করার কোনো সুযোগ নেই। সুতরাং তার কারণে কি আপনাদের প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে? নিশ্চয়ই সেটাও তো একটা ইফেক্ট ফেলে, যে তিনি যেখানে থাকছেন বা রাতে ঘুমাতে পারছেন না, তারপরে তিনি আবার দিনে যখন কাজে আসছেন স্বাভাবিকভাবে একজন শ্রমিক। ভেরি ট্রু, আপনি সত্যি বলেছেন। ওরা যদি সুন্দরভাবে ঘুমাতে না পারে, খাবার যদি আনতে না পারে অথবা খেয়ে ঘুমাইতে না পারে, তাহলে কিন্তু তারা পরের দিন সকালে এসে আর্লি মর্নিং এসে কাজের যে গতি তাদের কাছ থেকে আমরা আশা করি সেটা অবশ্যই আমরা পাই না। সুতরাং গার্মেন্ট শ্রমিকরা সমাজের একটা অংশ, বা সমাজের এই যে ইলেকট্রিসিটি আসা যাওয়ার মধ্যে মানুষ যেভাবে কষ্ট পাচ্ছে সেভাবে অবশ্যই গার্মেন্ট শ্রমিকরাও কষ্ট পাচ্ছে। সেখান থেকে গার্মেন্ট শ্রমিকরা আবার কাজে যোগদান করে যে পরিবেশটা বেটার পরিবেশ পায়, সেই কারণে তারা হয়তো কিছুটা মানে রিল্যাক্স মুডে থাকে এবং কিছুটা ভালো পরিবেশ। আপনার কাছে আসবো, আমি বিশ্বাস করি আপনার কাছে আসবো সৈয়দ নজরুল ইসলাম। রহিন হোসেন প্রিন্স, মানে এই তাপদাহ বাংলাদেশে প্রতি বছরের একটা স্বাভাবিক চেহারা হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। বছরে প্রায় 2 মাস আমরা এরকম একটা পরিস্থিতির মধ্যে থাকি, যেখানে আসলে অর্থনীতিতে এর একটা বড় প্রভাব দেখছেন অনেক অর্থনীতিবিদ। তারা বলছেন যে এটি আমরা খুব ফোকাস না করলেও এটা আসলে আমাদের অর্থনীতির বড় একটা অংশ নিয়ে নিচ্ছে। রহিন হোসেন প্রিন্স, কি দেখেন আপনি? না, এটা তো ঠিকই, কারণ আমরা আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য অভিজ্ঞতা আগে যে ভাবে সারা বছরকে বিবেচনা করতাম, এখন সেই জায়গাটা নেই, এটা বলার অপেক্ষা রাখে না। এবং এই ধরনের ঘটনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী হন হচ্ছে শ্রমিকরা, এবং শ্রমিকদের মধ্যে এটা ঠিকই বলেছেন যে অন্তত পক্ষে একটা কারখানায় গেলে তার অন্য যাই থাকুক না কেন, ওই জায়গায় কিছুটা হলেও তার হয়তো একটা পরিবেশ থাকে। কিন্তু সবচেয়ে ইনফর্মাল সেক্টরে যারা আছেন তাদের সবচেয়ে দুরবস্থা বিরাজ করে। কিন্তু একটু মনে রাখা দরকার, এই যে ইনফর্মাল সেক্টরের যে জায়গাটা, এটা কিন্তু আমাদের অর্থনীতির চালিকা শক্তির একটা অন্যতম জায়গা। সুতরাং আমাদেরকে পুরো পরিবেশ পরিস্থিতিতে যাতে তারা একটা স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে এই জায়গাগুলো পায় এবং নিজেদের ভালোভাবে জীবন ধারণ করতে পারে, সেই কাজটা করা দরকার। এটা তার যেমন শ্রমিকের স্বার্থে দরকার, পরিবারের স্বার্থে দরকার, একই সাথে আমাদের পুরো অর্থনীতির স্বার্থেও খুব জরুরি বলে আমার কাছে মনে হয়। আমি সেক্ষেত্রে ধরুন বোঝার জন্য যদি আমরা দেখতাম যে এই জায়গায় যখন আমাদের তাপমাত্রাগুলো বাড়ে, তার যে বাড়িঘর, তার যে পরিবেশ, এই জায়গাটা কি আমরা কখনো নজর দিয়েছি? দেখবেন সেই নজরটা কিন্তু নাই। এই যে গার্মেন্টস সেক্টর, সেখানে কিন্তু অনেক আগে থেকে বলা আছে তার ডরমিটরি থাকবে, তার একটা স্বাচ্ছন্দ্যের জায়গা থাকে, আমরা সেই জায়গাটাও দিতে পারিনি। এবং এই জায়গাগুলোতেও তারা যে জায়গায় বাস করে সেই জায়গায় কিন্তু স্বাচ্ছন্দ্যের জায়গা দিতে পারেনি। সুতরাং আমার মনে হয় তাহলে আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে নতুন করেই তো বিবেচনা করা দরকার যে আমরা উন্নয়নের নামে উপরের যে চাকচিক্য করি, তার বাইরে এসে অন্ততপক্ষে শ্রমিকদের তার থাকার জায়গা সহ অন্য জায়গাগুলো আমরা দেখবো। এটা একটা দিক। আর একটা হচ্ছে তার ওইখানে আমি কর্মপরিবেশ অন্যান্য প্রশ্নগুলো আর নাইবা তুললাম, পানি, তার কি বলে অন্যান্য জায়গাগুলো, সেটা লাগবেই। আর একটা বড় ব্যাপার হচ্ছে দেখেন
যে এই একটা সংকটের সময়ে আপনি দেখবেন যে একটা বিরাট অংশ মধ্যবিত্তদেরই কিন্তু চলাফেরা এবং তাদের কাজের মধ্য দিয়ে অর্থনীতি সচল থাকে। সেই মধ্যবিত্ত তাদের যখন জীবনের মানের ব্যয় বেড়ে যায়, তখন কিন্তু ইনফর্মাল সেক্টরের অনেককে ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কিন্তু এই সময়ে যথাযথভাবে একটু বেশি টাকা দেওয়া অন্য কাজটা করতে পারে না। তাহলে এই জায়গায় সরকারের যদি একটা রেশন ব্যবস্থা এই গরিব মানুষের জন্য, ন্যায্য মূল্যের দোকান এবং এইরকম একটা দুঃসময়ে তাদের স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য বিশেষ উদ্যোগী ভূমিকা নেওয়া যেত, তাহলে কিন্তু পরিবেশটা পাল্টে যেত। তাহলে আমি যেত শব্দটা এই জন্য বললাম যে আলটিমেটলি আমাদের এখন এই পুরো পরিবেশের বিবেচনা থেকে আমাদের একটা বাৎসরিক যে বাজেট পরিকল্পনা বা কর্ম পরিকল্পনা, তার মধ্যে কিন্তু এই জায়গাটা নিয়ে আসতে হবে। এটা একটা জরুরি বলে মনে করি। আর শ্রমিকদের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশে আমি কিন্তু দেখি সবচেয়ে বড় সংকট হচ্ছে শ্রমিক হিসাবেই কি তার মর্যাদা আছে? ধরুন এখানে যে ইনফর্মাল সেক্টরের কথাই আমি প্রধানত এখন হয়তো বলার চেষ্টা করছি, তাতে একজন শ্রমিক হলে তো তার কতগুলো শ্রমিকের মর্যাদা আছে, শ্রমিকের তার কতগুলো নীতিমালা আছে, তার কতগুলো মজুরি প্রাপ্তির অধিকার আছে, তার অন্যান্য সে যেখানেই কাজ করুক না কেন তার কর্মসহায়ক পরিবেশের বিষয়গুলো আছে। শ্রম আইন এমন জায়গায় হতে হবে যাতে করে সে ওই আইনের উপরে নির্ভর করেই শ্রমিক হিসাবে নিজেকে আরো মানসম্পন্ন শ্রমিক, দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলতে পারে, মানে নিজের টিকে থাকার সাথে এই কাজগুলো করতে পারে। কিন্তু দেখবেন আমাদের পুরো বাস্তবতার মধ্যে সেই জায়গাটা কখনোই আমরা বিবেচনা করি না, কোনোভাবেই মনে হয় যে তারা তার যেন পার হয়ে যাচ্ছে। এটাই কিন্তু আমাদের একটা বিবেচনার একটা প্রধান বিষয় এসে থাকে বলে আমার কাছে মনে হয়। সুতরাং আজকে আমাদের দেশের জাতীয় অর্থনীতি বিবেচনায় এবং আমাদের দেশে এই যে শ্রমজীবী মানুষ, তারা আমাদের অর্থনীতির চালিকা শক্তির অন্যতম মাধ্যম এবং তারা আমাদের এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। মনে রাখা দরকার, তাদের এই বাদ দিয়ে আমরা যে উন্নয়নের চাকা বলি, অগ্রগতির চাকা বলি, এই চাকাগুলো কিন্তু থমকে যাবে। সুতরাং আমাদের তাদের জন্য একটা বিশেষ ভূমিকা নেওয়া দরকার বলে মনে হয়। এবং এইবার হয়তো একটু তাব্দ আসার পরে মনে হতে পারে যে এখন হুটহাট করে কি করব, কিন্তু একটা সামগ্রিক পরিকল্পনার অংশ হিসেবে এইটা নিয়ে আসা দরকার বলেই আমরা মনে করি। তাহলে তাদেরকে যদি আমরা স্বাচ্ছন্দ্যের জীবন দেওয়ার কাজটা কিছুটা করতে পারি, তাহলে হয়তোবা যে কি বলবো, যে আমরা যে উৎপাদনশীলের কথা, অর্থনীতি সচল রাখার কথা বলা হচ্ছে, একই সাথে তারাও মানুষ হিসাবে নিজের জীবনমান ভালোভাবে রাখতে পারবে বলে আমরা মনে করছি। যে রুহিন হোসেন প্রিন্স, আরেকটা কথা মনে হলো যে যখন আমরা দেখি শৈত্যপ্রবাহ হয়, তখন অনেক সামাজিক উদ্যোগ থাকে, পোশাক, কম্বল ইত্যাদি নানান, মানুষ সেটা ফিল করে এবং যায়। কিন্তু এই তাপপ্রবাহের সময়ও তো মানুষের প্রয়োজনীয়তা আছে রাস্তায়, নানান ধরনের পানি বা তার ঠান্ডা শেড বা কোনো একটা ব্যবস্থাপনা, সেই বিষয়গুলো দেখেন কিনা চোখে? না, এটা আমাকে যদি বলেন যে আপনি ঠিকই বলেছেন যে কিছুটা, যেমন আমাদের দিক থেকেও কিছু উদ্যোগ আছে, আমি পর্যাপ্ত আমি তা মোটেই বলবো না। এমনকি অন্য সময়ে রাজনৈতিক দল এবং অন্যান্য সামাজিক সংগঠনগুলো যতটুকু পারে কিছুটা করছে, আমি কিছুটাই বললাম, কিন্তু পর্যাপ্ত হয়নি। আমি অবশ্য এই না হওয়াটাকে আমি কোনো দোষারোপের জায়গায় যাচ্ছি না, এই কারণে যে হয়তো এরকম একটা ঘটনা আমাদের সামনে কিন্তু এইরকম অতীত দিনে এই দীর্ঘ সময় ধরে আসেনি বা আমাদের বিবেচনার মধ্যে আসেনি। সুতরাং যতটুকু হয়েছে আমার মনে হয়, আমার ধারণা যে দেখবেন আগামীতে আমাদের সামাজিক উদ্যোগগুলো আরো বাড়বে। আমি এই সামাজিক উদ্যোগের কথাটা আপনি তুলেছেন, এই জন্য বলি ধন্যবাদ জানাই। বাংলাদেশে কিন্তু একটা জিনিস খেয়াল করলে আমরা দেখতে পাবো যে আমাদের অনেক বেশি সামাজিক উদ্যোগ নানাভাবে সংকটের সময় হয় বলে আমাদের কিন্তু সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হয়। এবার হচ্ছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন যে রিক্সা চালক ভাইরা যারা আছেন, আমার জানা মতে আমি দেখেছি, আগে একটু বলার চেষ্টা করেছি কিন্তু সরাসরি বলিনি, যে রিক্সায় উঠলে অন্তত পক্ষে তাকে একটু টাকা বাড়িয়ে দাও। এখন আপনি চিন্তা করেন যে অধিকাংশ কারা এটা ওঠে, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য দিনে যদি 4 বার রিক্সা উঠতে হয় তাহলে কিন্তু জিনিসটা কঠিন। তারপরেও করা হচ্ছে, এই ধরনের কাজও আছে। তারপরে যে আপনি পানির কথা বললেন, অন্যান্য কথা বললেন, কিছুটা হলেও, কিন্তু পর্যাপ্ত না। আমি মনে করি এই জায়গায় যেটা আমরা ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে যতটুকু করতে পারার, বিভিন্ন জায়গায় করার পরেও কিন্তু আমরা সরকারের কাছে এইখানে যে মেয়র এবং বিভিন্ন পৌরসভায় আমরা যেভাবে দাবি করেছি, কিন্তু দেখলাম যে অ্যাকচুয়ালি পূর্ব প্রস্তুতি নাই। আর বাংলাদেশটা হয়েছে কি, যে এই ধরনের ঘটনার পরে
ভাবে যে আমরা একটা সামাজিক উদ্যোগ নিয়ে নামবো, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সেটা ভাবে না। তারা প্রথমে চিন্তা করে তাদের বাজেট কি আছে না আছে সেটাই, কিন্তু সেটা না করে আমার মনে হয় যে আগে থেকে যদি পরিকল্পনা থাকে আর সামাজিক উদ্যোগ যতটুকু হয়েছে এটা আরো কত বেশি বাড়ানো যায় সেই দিকটা যাওয়া দরকার বলে আমি মনে করি। ধরুন একটা বোঝার জন্য বলি, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলো, আমি ওইটা নিয়ে মন্তব্য নাই বা করলাম, কিন্তু দেখেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে যদি আমাদের সমাজকে আমরা সম্পৃক্ত করতে পারতাম তাহলে কিন্তু এই যেটা উচিত ছিল বলে আমরা ব্যক্তিগতভাবে মনে করি, যে আমাদের শিক্ষক এবং অন্যরা যদি স্থানীয় সমাজকে সম্পৃক্ত করে যে ঠিক আছে এই পরিস্থিতিতে যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হয় তাহলে ওই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের পর্যাপ্ত পরিবেশ কিভাবে রাখবো সেটা সরকারের কাছ থেকে প্রত্যাশা করে লাভ নেই। যে বললাম তারা বাজেট টাকা পয়সা আছে কিনা বিবেচনা করব, কিন্তু স্থানীয় সামাজিক উদ্যোগ রাখতে পারলে কিন্তু আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তাদের আনা নেওয়া সহ সব কাজগুলো করতে পারতাম। কিন্তু বাংলাদেশে কিন্তু সিদ্ধান্তহীনতাও তো আছে। রহিন হোসেন প্রিন্স, একদিন খোলা রেখে আজকে আবার বন্ধ করে দেওয়া হলো অনেক 5টি জেলায়, ঢাকা সহ। অনেক ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স এবং সৈয়দ নজরুল ইসলাম, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে।